হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তিমির বসান, পর্ব সংখ্যা 7। লেখিকা তাবাসসুম তাজওয়ারি। হাসপাতালের করিডোরে বসে আছে ফাহাদের বাড়ির লোক। স্নিগ্ধার বাড়ির লোক এসেছে বেশ কিছুক্ষণ। এদিকে স্নিগ্ধার মেয়ে হয়েছে শুনে ফাহাদ ও তার মা দাদির মুখ অমাবস্যার চাঁদের মতো কালো হয়ে গেছে। বিকেলে কেবিনে যখন স্নিগ্ধাকে শিফট করা হলো, তখন তার পাশে লোক দেখানো আদরে লেশমাত্র ছিল না। বাচ্চাটিকে নিয়েও কোনো রকম হইচই করা হচ্ছে না। কিছুক্ষণ পর কেবিনের দরজা ঠেলে ফাহাদ প্রবেশ করে। ছেলে হওয়ার জন্য মা আর দাদি এত করে বলল সব নিয়ম মেনে চলতে, আর তুমি কি করলে? নিশ্চয়ই এসব মানোনি। স্নিগ্ধা বিরক্ত চোখে তাকালো। এদের মানসিক সমস্যা আছে বলে মনে হয় স্নিগ্ধার। সে কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। স্নিগ্ধার মা সেখানে ছিল। তিনি সামাল দিতে বলল, বাবা, মন খারাপ করবে না। সন্তান তো সন্তানই, মেয়ে তো আল্লাহর নিয়ামত। ফাহাদ না শুনে কেবিন থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধার মা একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে এসে বসলেন। স্নিগ্ধা বিরস মুখে নিচু স্বরে বলল, এখানে কেন এসেছো তোমরা? মরে গেছি কিনা দেখতে, নাকি তোমরাও নাতির খোঁজে এসেছো? স্নিগ্ধার মা চমকে উঠে বলল, কী সব বলছিস তুই? তোর এই খুশির খবরে আমরা আসবো না তো কে আসবে? স্নিগ্ধা তার ছেলে হাসি দিল। প্রতি উত্তরে কিছুই বলার প্রয়োজন বোধ করল না। পরে কয়েকদিন এভাবেই গেল। মেয়ে হওয়ার দরুন স্নিগ্ধাকে এক প্রকার সহ্য করতে পারছে না। আর ফাহাদ, সে তো ছন্ন ছাড়া কেমন শান্ত ভবঘুরে হয়ে গিয়েছে। ফাহাদকে দেখে আর তার ছেলের হাসি হাসে, কারণ সে জানে ফাহাদ এমন হয়েছে কেন। গত কমাসে ফাহাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখনের ফাহাদ স্নিগ্ধার প্রতি উদাসীন। থাকলে থাকো, না থাকলে নাই, বিষয়টা এমন। কারণটা অবশ্য স্নিগ্ধা জেনে গেছে। খুলনায় চাকরির জন্য গিয়ে ওখানকার এক সুন্দরী কলিগকে মন দিয়ে এসেছে। সে কলিগও যে দেয়নি সেটা বলা বোধহয় ভুল হবে, কারণ তাদের প্রতিনিয়ত কথা হয়, সেটা স্নিগ্ধা জানে। ফাহাদ যদিও লুকিয়ে চুরিয়ে থাকে, কিন্তু ধরা পড়ে গেছে। আচ্ছা, ফাহাদ কেন লুকায়? যে মানুষের অহংকারে মাটিতে পা পড়ে না, সে যা চায় তা জোর করে কেড়ে নিতে দ্বিধা করে না, সে কেন এই সম্পর্কের কথা এভাবে লুকিয়ে বেড়াচ্ছে? ভাবলেই হাসি পায় স্নিগ্ধার। তার অবশ্য খারাপ লাগে না, বেশ মজাই লাগে। আরও বেশি ভালো লাগে ফাহাদের থেকে মুক্তির কথা ভাবলে। তখন তার প্রেগনেন্সি 8 মাস চলছিল। ফাহাদ খুলনা থেকে 2 দিনের জন্য বাড়ি এসেছিল। ফাহাদ তখন আসতে চাইতো না বললেই চলে। সেদিন ফাহাদ যখন ওয়াশরুমে চেঞ্জ করতে ঢোকে, তখন বেডসাইড টেবিলে রাখা তার ফোনটা পরপর কয়েকবার ভাইব্রেট করে ওঠে। সাধারণত ফাহাদের ফোনে কড়া পাসওয়ার্ড দেওয়া থাকে এবং সে তার ফোন স্নিগ্ধাকে কখনো ছুঁতেও দেয় না। ফাহাদের রেখে যাওয়া ফোন স্ক্রিন টাইম আউটের আগে পরপর কয়েকটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ভেসে উঠেছিল লক স্ক্রিনে। স্নিগ্ধা কৌতূহলবশত পানির গ্লাসটা নিতে গিয়ে স্ক্রিনের দিকে চোখ পড়েছিল কয়েকটা মেসেজ। সে দ্রুত কনভারসেশন চেক করে সবটা জানতে পারে। এমনকি স্নিগ্ধার কথাও যে ওই মেয়েটা জানে সেটাও বুঝতে পারে। ব্যাস, ওই দিন থেকে বুঝতে পারে ফাহাদ ফিসফাস করে কার সাথে, কিন্তু স্নিগ্ধা কিছু বলে না। স্নিগ্ধার মেয়ের নাম রাখা হয় রুশদা আয়াত। আয়াতের বয়স যখন 6 মাস, তখন থেকেই তাদের মা মেয়ের জীবনে এক নতুন মোড় আসলো। স্নিগ্ধা একদিন মেয়েকে খাইয়ে ঘুম পাড়াচ্ছিল। ওই সময় ফাহাদের মা রুমে ঢুকে শুরু করে চিৎকার চেঁচামেচি। কিরে স্নিগ্ধা, দুপুর হতে চললো, আমরা খাওয়া দাওয়া করবো না? এখনো ঘরে বসে আছো ওই মেয়েটাকে নিয়ে? সারাদিন ঘরে বসে রেস্ট নিলে হবে? স্নিগ্ধা তড়িঘড়ি করে বলল, আমি রান্না করে দিয়েছি, একটু পর বেড়ে দিতেই যাচ্ছি। আপনি একটু আসতে বলুন, ও উঠে যাবে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। ফাহাদের মা দ্বিগুণ চিৎকার করে বলল, এই তুমি আমাকে আস্তে কথা বলতে বলো? কয়টা বাজছে সে খেয়াল আছে?
সারাক্ষণ ঘরে বসে বসে রাজরানী হওয়ার শখ হয়েছে, ওই মেয়েটাও হয়েছে। কি এমন কষ্ট হ্যাঁ ঘুম পাড়াতে? আমাদের ছেলে মেয়ে হয়নি? আমরা কাজকর্ম করিনি বুঝি? ওরা চিৎকার চেঁচামেচিতে ফাহাদ বারান্দা থেকে আর ফাহাদের দাদি নিজের রুম থেকে ছুটে এলো। তার দাদি ঘরে ঢুকেই হাতের লাঠিটা মেঝেতে সশব্দে ঠুকে কর্কশ গলায় বললেন, কি হয়েছে বৌমা? এত চেঁচাও কেন? এই মেয়েটার জন্য কি এই ঘরের মানুষের শান্তিও হারাম হয়ে যাবে নাকি? দেখেন নবাবজাদের দেমাগ কত। ঘরের কাজ ফেলে রেখে সারাদিন ওর মেয়েকে বুকে নিয়ে শুয়ে আছে। আমি একটু বলতেই আমাকে আস্তে কথা বলতে বলে। আমার সংসারে দাঁড়িয়ে আমাকে হুকুম করা হচ্ছে। ওদের এই সমবেত চিৎকারে ছোট্ট আয়াত কেঁদে উঠল। বিছানায় হাত পা ছুঁড়ে কেঁদে উঠতেই স্নিগ্ধা তড়িঘড়ি করে ওকে কোলে নিল। সেটা দেখে মুখ বাঁকালো ফাহাদের মা সুলতানা জামান। ফাহাদ ঠান্ডা কণ্ঠে বলল, মার সাথে মুখে মুখে তর্ক করছিস কোন সাহসে স্নিগ্ধা? মেয়ে একটা জন্ম দিয়েছিস, তার জন্য তোকে মাথায় তুলে নাচতে হবে নাকি? মায়ের শরীর ভালো না, আর তুই এখানে আরাম করছিস। স্নিগ্ধা কড়া কণ্ঠে বলল, আরাম করছি না সেটা আপনারা দেখছেন। এই যে অসুস্থ, আমি একটা বাচ্চা সামলে পুরো সংসারের জন্য খেটেছি। কেউ একবার ভালো মন্দ জিজ্ঞেস করছেন বুঝি? আমার মেয়েটাকে তো কাউকে কোলে নিতে দেখলাম না। এতগুলো মাসে ওকে একটু আদর করে শান্ত করতে দেখলাম না। কেন? ও কি কোনো অন্যায় করে পৃথিবীতে এসেছে? ফাহাদের দাদি মুখ বাঁকিয়ে বলল, একটা মেয়েই তো, এত তেজ কিসের? আপনাদের ছেলে মেয়ে নিয়ে এত তফাৎ কেন হ্যাঁ? একটা ছেলে জন্ম দেওয়া আর মেয়ে জন্ম দেওয়া সমান। আপনারা কি বলছেন এসব? আর মা, আমি খাবার সব রেডি করে রেখে এসেছি, শুধু বেড়ে খাওয়ানো বাকি। ওর খাওয়ার সময় হয়ে এসেছে তাই চলে এসেছিলাম। ফাহাদের মা আঙ্গুল উঁচিয়ে বলল, আমরা কি সংসার করিনি? আমাদের কি ছেলেপুলে হয়নি? বাচ্চার বাহানা দিয়ে নবাব যদি সারাদিন ঘরে শুয়ে কাটাবেন আর আমরা না খেয়ে বসে থাকব? এত দেমাক তোর সহ্য করা হবে না স্নিগ্ধা। বংশের প্রদীপ দেওয়ার মুরদ নেই, আবার ছেলে মেয়ে সমান করার জ্ঞান দিচ্ছে। তা বলি মেয়েটা ফাহাদের তো? স্নিগ্ধা অবাক সুরে বলল, কি বলতে চাইছেন আপনি? মুখ সামলে কথা বলবেন। ফাহাদ তেতে উঠে বলল, এই গলা নিচে তোকে তো আমারও সন্দেহ হয়। এই মেয়েটা ঠাস একটি তীব্র প্রচণ্ড স্বরের শব্দে পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল। ফাহাদ কথা শেষ করার সুযোগই পেল না। সকলে অবাক চোখে তাকিয়ে দেখল রাগে কাঁপতে থাকা স্নিগ্ধা ফাহাদের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। এতদিনে জমে থাকা সমস্ত অপমান আর ক্ষোভের আগুন যেন স্নিগ্ধা একেবারে উসুল করে দিয়েছে। জ্বরের তীব্রতায় ফাহাদের মুখটা একপাশে ঘুরে গেল। তার ফর্সা গালে স্নিগ্ধার 5 আঙ্গুলের দাগ স্পষ্ট বসে গেল। ফাহাদ নিজের গালে হাত দিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। স্নিগ্ধার এহেন কাণ্ডে বিস্মিত হলো ফাহাদের মা দাদিও। পরপর তীব্র ক্ষোভে ফেটে পড়ে ফাহাদের মা বলল, এই মেয়ে, তোর এত বড় সাহস, আমার ছেলের গায়ে হাত তুলিস? তো কি করব? আপনার চরিত্রহীন ছেলেকে কোলে তুলে নাচবো? স্নিগ্ধার কথায় একের পর এক ধাক্কা খাচ্ছে সকলে। ফাহাদের দাদি তেড়ে আসলো, চিৎকার করে বলল, কি ব্যবহার, ছোট লোক মেয়ে! নিজের স্বামীকে মেরে আবার চরিত্রহীন বলছিস? আপনার নাতি চরিত্রহীন তাই চরিত্রহীন বলছে। নিজে চরিত্রহীন হয়ে আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলে কি আমি সেই আঙ্গুল চুষব বুঝি? সুলতানা জামান ছেলের এই অপমান সহ্য করতে না পেরে স্নিগ্ধার দিকে এক পা এগিয়ে এসে দাঁত কিরমির করে বললেন, কত বড় মুখ তোর! আমার সোনার টুকরো ছেলের নামে এমন মিথ্যা কলঙ্ক ছড়াচ্ছিস। নিজের দোষ ঢাকতে এখন ফাহাদের উপর কাদা ছুটাচ্ছিস না? প্রমাণ ছাড়া আমার ছেলের নামে একটা কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ফাহাদ এখনো বাকরুদ্ধ। স্নিগ্ধা ওকে মেরেছে এটা ভাবতে পারছে না। স্নিগ্ধা ওর দিয়ে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, কেন মিস্টার ফাহাদ জামান, আপনি আপনার পরিবারকে জানাননি যে আপনি অন্য নারীতে মত্ত? এখন তো আপনি আমাকে ছেড়ে দিতে পারলেই বাঁচেন। এই মেয়ে জন্ম দেওয়াটা তো শুধু একটা বাহানা। ফাহাদ একটা শুকনো ঢোক গিলে রাগ দেখানোর চেষ্টা করে বলল, এই কী সব বলছিস তুই? একদম উল্টোপাল্টা কথা বলবি না। জারিন আহমেদকে? ফাহাদ নিজের লুকায়িত প্রেমিকার নাম শুনে বিস্মিত চোখে তাকালো। বাকিরাও ঘটনা বুঝে চুপ করে গেল।
বলছি, সে কি শুধুই আপনার কলিগ নাকি এর চেয়েও বেশি কিছু? না মানে রাত বিরাতে ফুসফাস করেন, বিভিন্ন টেক্সট করেন, তাই আর কি। তা কি প্রমাণ চান আপনার ছেলের? আপনার এই সোনা টুকরো ছেলে যে খুলনায় গিয়ে কার সাথে রাত দিন কি করে সেই প্রমাণ? আমি না সেসব দিতে পারবো না। আমি আমার মেয়ে নিয়ে বিজি থাকি তো তাই। সবাইকে চুপ থাকতে দেখে হাসল স্নিগ্ধা। কথা বন্ধ হয়ে গেছে বুঝি? অবশ্য আমার জীবন নষ্ট করে কথা বন্ধ হলেও আমার কিছু বলার নেই। ফাহাদ একটু বলার চেষ্টা করলো। এই বেশি কথা বলছিস তুই, নিজের দোষ স্বীকার না করে আমাকে। এই একদম চুপ, আমার সাথে গলা উঁচিয়ে কথা বলতে আসবেন না। স্নিগ্ধার ধমকে ফাহাদ চুপ হয়ে গেল। সে স্তব্ধ নয়নে চেয়ে আছে। এই স্নিগ্ধাকে সে চেনে না। সে স্নিগ্ধাকে তেজি জানতো, কিন্তু প্রতিবাদ নয়। ওর দিকে আঙ্গুল উঁচিয়ে স্নিগ্ধা আবার বলল, আমার মেয়ের ব্যাপারে আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। এতদিন আপনাদের সকল নোংরামি অত্যাচার সহ্য করেছি, কারণ আঘাতটা আমার উপর ছিল। কিন্তু আজ থেকে আমি শুধু একজন নারী নই, আমি একজন মা। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। স্নিগ্ধাকে সত্যি সত্যি বের হওয়ার জোগাড় হতে দেখে ফাহাদের দাপট দেখিয়ে বলল, এই মায়ার তো গলার স্বর উঁচু হয়েছে। মেয়ে হয়ে এত ভাব কিসের, হ্যাঁ? ঘরের বউ আবার বাইরে চলে যাওয়ার হুমকি দিস। যাবি কই, হ্যাঁ? তোরে রাখবো কে? যেখানেই যাই আপনাদের এই বাড়িতে আমি বা আমার মেয়ে কেউ থাকবে না। আপনাদের কোনো রকম কথা আমি আর সহ্য করব না। আমার মেয়ের দিকে আঙ্গুল তুললে ওই আঙ্গুল ভেঙে দেব। আর কেউ কিছু বলার আগে স্নিগ্ধা বেরিয়ে এলো। সেদিনই এক কাপড়ে মেয়েকে বুকে জড়িয়ে ওই সংসার ছাড়লো সকল পিছুটান, সকল সম্পর্ক এবং সকল মানুষ। ফাহাদও আটকালো না। সে যে এখন অন্যতে মত্ত, তার পুরনো মানুষ ভালো লাগে না, তাই নিজেও যেন সুযোগ পেল। তাহলে কেন স্নিগ্ধাকে জোর করে বিয়ে করে জীবনটা তছনছ করে ছাড়লো? নিজের খায়েশ আর জেদ মেটাতে নাকি দাপট দেখাতে? আর যদি ফাহাদ আটকাতো তবুও কি স্নিগ্ধা কখনোই থাকতো? কখনোই না। সেই থেকে স্নিগ্ধার জীবন অন্য এক পথে চলে গেল। জীবন বোধহয় সমতল হয় না, তাই তার জীবন ও সমতল হলো না। সেদিন থেকে তার জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার মেয়ে রুশদা আয়াত, যাকে ঘিরে তার এক বিশাল দুনিয়া। সেই দুনিয়ায় কি অন্য কেউ আসবে? কেউ কি তাদের আগলে নিয়ে তাদের দুনিয়া হয়ে যাবে? কেউ এসে ওদের পুরো জীবনটা রঙিন করে দিবে? চলবে। গল্প তিমির বসান, পর্ব সংখ্যা 8। লেখিকা তাবাসসুম তাজওয়ারি। তুইও বাড়ি থেকে একেবারে চলে এসেছিস মানে? কি করেছিস তুই স্নিগ্ধা? কেন করছিস এমন? নিজের জীবন সাথে আমাদেরও শেষ করছিস। একটু আগে মেয়েকে নিয়ে এই বাড়িতে এসেছে স্নিগ্ধা। ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছে শুনে ওর মা সিনকেট শুরু করেছে। স্নিগ্ধা বিরক্ত হয়ে বলল, আহ মা, চুপ করো, এইসব আর ভালো লাগে না আমার। চুপ করবো? কি বলিস তুই স্নিগ্ধা? মাথাটা কি একেবারে গেছে তোর? তুই মেয়েটাকে নিয়ে এখানে এসে উঠেছিস? স্নিগ্ধার মা কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। ওনার চোখে মুখে তীব্র আতঙ্ক আর হতাশা স্পষ্ট। কি করতে বলছো মা? ওখানে পড়ে থাকবো? সব শুনোনি তুমি? ওখানে আমি আমার মেয়েকে নিয়ে আর এক সেকেন্ডও থাকতে পারতাম না। স্নিগ্ধার মা এবার চিৎকার শুরু করলো। আরে সংসার করতে গেলে কত কি সহ্য করতে হয়। আমাদের সময় কি ঝড় ঝাপটা যায়নি? আমরা কি মুখ বুজে সহ্য করিনি? স্নিগ্ধা বিতৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে। ওর মা আবার বলল, ফাহাদ একটু ভুলভ্রান্তি করতেই পারে। পুরুষ মানুষ একটু আধটু ওদিক সেদিক পা বাড়ালেই কি সংসার ভেঙে চলে আসতে হয়? সমাজকে তুই কি মুখ দেখাবি? আমরা কি বলবো মানুষকে? স্নিগ্ধা ওর মায়ের দিকে তাকালো। এই মানুষটার জন্য ওর আজ খুব করুণা হচ্ছে। যুগের পর যুগ ধরে এই মজ্জা জগতে দাসত্ব মেনে নেওয়ার মানসিকতা এদের রক্তে মিশে গেছে। সে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ফাহাদ শুধু পা বাড়ায়নি মা, ও ডুবে গেছে। অন্য নারীর মোহে অন্ধ হয়ে আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছে। আর শুধু ফাহাদ নয়, ওর মা আর দাদিও ওনার সুরে সুর মিলিয়েছেন। যে স্বামী নিজের স্ত্রীর সতীত্ব নিয়ে সবার সামনে প্রশ্ন তুলতে পারে, সে আর যাই হোক স্বামী নামের যোগ্য নয়। আর সমাজের কথা বলছো?
আমাদের যখন বিপদ এসেছিল তখন বুঝি সমাজ এসেছিল আমাদের বাঁচাতে? কই দেখলাম না তো। যে সমাজ আমাকে আর আমার মেয়েকে একটা বিষাক্ত খাঁচায় তেল তেল করে মরতে দেখতে চায়, সেই সমাজকে আমি নিজের পায়ের নিচে পিষে দিতে পারি। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। স্নিগ্ধা আর কথা বাড়ানোর ইচ্ছা হলো না। নিজের ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে পিছন ফিরে তাকিয়ে শক্ত গলায় বলল, আমি এখানে দয়া ভিক্ষা করতে আসিনি মা। আমি আমার মেয়ের অধিকার নিয়ে এই বাড়িতে কয়েকটা দিন মাথা গোঁজার ঠাঁই নিতে এসেছি। খুব জলদি আমি একটা চাকরি খুঁজে নেব, তারপর আমার মেয়েকে নিয়ে আমি নিজের আলাদা জগৎ গড়ে তুলব। কিন্তু দয়া করে ওদের ক্ষমতার ভয় আর সমাজের দোহাই দিয়ে আমাকে আর দুর্বল করার চেষ্টা করো না। কারণ যে স্নিগ্ধাকে তোমরা চিনতে, সে আজ ওই বাড়িতে থাকাকালীন সময়ই মরে গেছে। স্নিগ্ধা আর কিছু শুনল না, সোজা নিজের রুমে গিয়ে দৌড় দিল। বাইরে ওর মা এখনও চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কিন্তু সে এসব কানেই নিল না। দুপুরে খেতেও সেই দরজা খুলেনি স্নিগ্ধা। কেউ ডাকতেও আসেনি। বাবা একবার এসেছিল, সে বলেছে খাওয়ার ইচ্ছে নেই। বিকেল হতেই দরজার কড়াঘাত পড়ল। তখন মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল স্নিগ্ধা। হঠাৎ এমন আওয়াজে দুজনের ঘুম ভেঙে গেল। আয়াত উঠে কান্নাকাটি শুরু করলে স্নিগ্ধা একবার দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, এমন ষাঁড়ের মতো কে দরজা ধাক্কাচ্ছে? ও মেয়েকে কোলে নিয়ে বিছানা থেকে নামলো। দরজায় করাঘাত বাড়ছে। সে দ্রুত গিয়ে দরজা খুলতেই দেখলো তার ছোট ভাই সিফাত। সে কিছু বলবে তার আগেও হেসে বলল, আপু, কখন এসেছিস তুই? আমাকে তো বলিসনি। আমি জানার পর পর ছুটে এলাম। এই মামা, কেমন আছো তুমি? একটা না এতগুলো প্রশ্ন শুনে স্নিগ্ধা চুপ করে দাঁড়িয়ে রইল। কিরে আপু, কথা বলছিস না কেন? কতগুলো প্রশ্ন করেছিস, কোনটার উত্তর দেব? ও, এক্সাইটমেন্ট বলে ফেলেছি। এই ওকে আমার কোলে দে। সিফাতের কোলে আয়াতকে দিয়ে বলল, ওভাবে দরজা ধাক্কা দিচ্ছিলি কেন? আরে এক্সাইটমেন্টে। মা বলল তুই একেবারে চলে এসেছিস, তাই আরও খুশি হয়ে গেছিলাম। তাই তো আর শুইছিল না। দিলি তো আমার মেয়ের ঘুম ভাঙিয়ে। তোদের আর বুদ্ধি শুদ্ধি হলো না। সিফাত সেসব শুনলে তো। ও তো আয়াতকে নিয়ে ব্যস্ত। একবার গাল টানছে তো একবার চুমু খাচ্ছে, আবার বলছে, এই মামা কেমন আছো? আমাকে চিনো তুমি? চিনবে কেমনে? তোমার বাপ তো চিনতে দিল না। থাক, ওই বাপ বাদ। চলো আমরা খেলবো। তুমি কি খাবে? হ্যাঁ, চকলেট খাবে? কিনে দেবো, চলো। স্নিগ্ধা সেসব শুনে হাসলো। ছোট ভাইটা সত্যি ছোট রয়ে গেল। এই বাড়িতে একজন নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসে এও এখনো খেতে পারে নাকি? সিফাত বোকা কণ্ঠে বলল, পারে না। স্নিগ্ধা হেসে উঠল। এর মধ্যে ওর কসলাকসলিতে আয়াত রুম কাঁপিয়ে কেঁদে উঠল। সিফাত আয়াতের কান্না শুনে আকাশ থেকে পড়ল। সে দুই হাত দিয়ে কোনো মতে বাচ্চাটাকে ধরে কাছুমুছু মুখে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, আপু, ও কাঁদছে কেন? আমি তো ওকে আদর করতে গেলাম। এই মামা, কাঁদে না। কান্না করলে তো চকলেট দেব না। স্নিগ্ধা হেসে ফেলে ভাইয়ের কোল থেকে আলতো করে আয়াতকে নিজের কোলে তুলে নিল। ওকে বুকে জড়িয়ে রেখে আলতো চাপড় দিয়ে সিফাতকে বলল, সিফাত, তুই তো আদর করছিস না, মনে হচ্ছে ওর সাথে কুস্তি খেলছিস। আমার মেয়েটাকে পুরো কুঁচলে ফেলেছিস। এমন করলেও ভয় পাবে না? মায়ের বুকে ছিটিয়ে গিয়ে ততক্ষণে আয়াত শান্ত হয়ে গেল। সে তার ভেজা চোখ দুটো পিট পিট করে মামার দিকে তাকালো। সিফাত নিজের কান ধরে জিভ কেটে বলল, ইস, সরি রে মামনি। মামা আসলে বুঝতে পারিনি তুই এত নরম যে তোকে কিভাবে ধরবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। ভেতরে আয় তো, দরজায় দাঁড়িয়ে আছিস কেন? স্নিগ্ধা নিজের খাটে এসে বসলো। সিফাতও ওর পাশে ধপ করে বসে পড়ে বলল, কিন্তু আপু, তুই ওই জামান বাড়ি থেকে একেবারে চলে এসেছিস শুনে আমার যে কি আনন্দ হয়েছে তোকে বোঝাতে পারবো না। ওই শালা ফাহাদ আর ওর ফ্যামিলিকে আমার প্রথম থেকে সহ্য হতো না। খারাপ লোক হয়েও কেমন একটা দেমাগি ভাব। তুই যে ওদের মুখে লাথি মেরে চলে এসেছিস, একদম ফাটাফাটি কাজ করেছিস। ভাইয়ের মুখে এমন অকৃত্রিম সমর্থন পেয়ে স্নিগ্ধার খুব ভালো লাগলো।
তার মা যখন তাকে অপরাধী বানাচ্ছে, সমাজের ভয় দেখাচ্ছে, তখন এই ছোট ভাইটাই বিনা শর্তে তার পাশে এসে দাঁড়িয়েছে। স্নিগ্ধা মৃদু হেসে বলল, মা তো খুব চেঁচামেচি করছে সিফাত, বলছে আমি নাকি নিজের সাথে তোদের জীবনও শেষ করে দিলাম। জামান বাড়ির ক্ষমতার নাকি অনেক জোর, এই সমাজ নাকি আমাকে মানবে না। সিফাত এক ঝটকায় হাত নেড়ে বলল, আরে ধুর, মার কথা ছাড় তো। মার মাথাতেই ওসব সেকেলে চিন্তা করে কি এক ক্ষমতার ভয় দেখায়। আমরা কি ওদের দয়ায় বেঁচে আছি নাকি? তুই দেখিস আপু, তুই আর আমার ভাগ্নি এই বাড়িতে কত শান্তিতে থাকবি। আমি আছি না তোর সাথে, কোনো চিন্তা করবি না। দরকার হয় আমি চাকরি করে খাওয়াবো তোদের। স্নিগ্ধা হেসে বলল, খাওয়াতে হবে না, একটা সাহায্য করিস, আমাকে একটা চাকরি খুঁজে দিস অথবা ব্যবসা করব। আমাদের মা মেয়ের হয়ে যাবে, এইটুকু একটা হলেই চলবে। কেন, আমি খাওয়াতে পারি না বুঝি? তুই যে বলেছিস এটাতে আমি খুশি রে, তবে আমি এখানে থাকতে চাই না। আমি আমার মেয়েকে নিয়ে নিজে করে খেতে চাই, কারো বোঝা হয়ে নয়। সেবাত প্রসঙ্গ পাল্টাতে বলল, আচ্ছা সেসব দেখা যাবে, এসব এখন বাদ দে। সিপাত আঙ্গুল দিয়ে হাতের হাতটা স্পর্শ করতে হাত একটু তাকালে সেই আঙ্গুলের দিকে, তারপর হাত বাড়িয়ে তার ছোট্ট মুঠোয় মামার একটা আঙ্গুল শক্ত করে চেপে ধরল। সিপাত খুশিতে গদগদ হয়ে বলল, দেখেছিস আপু, ও এখনই মামাকে চিনে গেছে। বেশ কিছুক্ষণ তোষামত করে তবে আয়াতকে কোলে পেয়েছে সিপাত। প্রথমে কোলেই আসছিল না, ঘরের এ মাথা থেকে ও মাথা আয়াতকে নিয়ে সাবধানে হেঁটে বেড়াচ্ছে সে, যেন কোনো মহামূল্যবান কাছের পুতুল ধরে আছে। স্নিগ্ধা বিছানায় পিঠ ঠেকিয়ে মুগ্ধ হয়ে দেখছে মা ও ভাগ্নির এই খুনসুটি। সিফাত আয়াতকে আলতো করে দুলিয়ে বলতে লাগলো, কিরে মামনি, বলতো বড় হয়ে কার মতো হবি? এই মামার মতো হবি তো, নাকি তোর এই ডান পিঠে মায়ের মতো হতে চাস? স্নিগ্ধা আনমনে বলল, তোর ভাগ্নি তো ওর বাপের বংশের রক্ত শরীরে নিয়ে ঘুরছে, ভয় হয় জানিস কখন কার স্বভাব ওর মধ্যে চারা দিয়ে ওঠে। সিপা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল, ওর মুখের হাসি উধাও হয়ে সেখানে এক গম্ভীর রূপ নিল। সে ঘুরে স্নিগ্ধার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আর কখনো এই কথাটা মুখে আনবি না আপু। রক্ত দিয়ে মানুষ চেনা যায় না, মানুষ চেনা যায় তার বেড়ে ওঠার পরিবেশ আর শিক্ষা দিয়ে। ও ওই বাড়ির থেকে অনেক দূরে, ও তোর মতো এক সিংহী মায়ের কোলে বড় হচ্ছে। ও তোর মতোই সাহসী আর আত্মসম্মানবোধ সম্পন্ন হবে দেখিস, তাই না মামু? শেষ লাইনটা নাটক করে আয়াতকে দুলিয়ে বললে আয়াত হেসে উঠল। এমন সময় ঘরের দরজাটা ঠেলে ভিতরে ঢুকলেন স্নিগ্ধার বাবা। সিফাতকে আয়াতে মজে থাকতে দেখে তিনি একটু হাসার চেষ্টা করলেন, কিন্তু স্নিগ্ধার দিকে তাকাতেই তার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নরম গলায় জিজ্ঞেস করলেন, সারাদিন তো কিছুই মুখে দিলি না মা, শরীরটা তো এমনিতেই দুর্বল, একটু খেয়ে নিবি? ইচ্ছে করছে না বাবা। তোর মা তোকে অনেক কথা শুনিয়েছে আমি জানি, কিন্তু তুই নিজেকে একা ভাবিস না মা। আমি হয়তো আকবর জামান সাহেবের মতো অত প্রভাবশালী কেউ নই, কিন্তু এই বাবাটা এখনো মরে যায়নি। যতদিন আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে, তোদের মা মেয়ের খাওয়ার কষ্ট আমি হতে দেব না। বাবার কথায় স্নিগ্ধার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে জানতো তার বাবা কতটা সাদাসিধে আর শান্ত প্রকৃতির মানুষ। তিনি আবার বললেন, তুই চাকরি করবি কি করবি না সেটা পরের বিষয়, কিন্তু আগে নিজের শরীরটা যত্ন নে, মেয়েটাকেও তো সামলাতে হবে। সিফাত আয়াতকে নিয়ে শওকত সাহেবের কোলের কাছে এনে বলল, দেখুন বাবা, আপনার নাতনি কেমন ঢ্যাপ ঢ্যাপ করে নানাজির দিকে তাকিয়েছে, কোলে নিবেন না? নেব না মানে? আমার প্রথম নাতনি, আমার একটা মাত্র নাতনি, তাকে কোলে না নিয়ে থাকতে পারি? দে দে। রাতে আয়াতকে ঘুম পাড়ানোর চেষ্টায় স্নিগ্ধা। রাত বাজে প্রায় 1টা, কিন্তু বাচ্চাটার চোখে ঘুম নেই। ঘুম পাড়েনি মাসি পিসি, মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই, চকি পেতে বসো, বাটা ভরা পান দেব, পাল ভরে খেও, খুকুর চোখে ঘুম নাই, ঘুম দিয়ে যেও। গুনগুন করে ছড়া শুনিয়ে পিঠে হাত বুলিয়ে আয়াতকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো এবার স্নিগ্ধা, কিন্তু তার মেয়ের চোখ দুটো খোলা, সেখানে ঘুমের লেশমাত্র নেই, বরং স্নিগ্ধার দিকে ডাগর ডাগর দৃষ্টিতে অবুঝ চাহনি মেলে সে বসে আছে। স্নিগ্ধা তা দেখে চোখ পাকিয়ে বলল, এই তুই ঘুমাবি না বুড়ি? এখনো চোখ বড় বড় করে কি দেখছিস?
আয়াত বুঝে হোক বা না বুঝে খিলখিল করে হেসে উঠল। স্নিগ্ধা তা মুগ্ধ চোখে দেখল, ঝুঁকে এসে ওর গালে ঠোঁট ছুঁয়ে বলল, এভাবে হাসলে কি আমার বুড়িকে কিছু বলতে পারি? এখন মায়ের কাছে যে তুই সবচেয়ে আপন। একটু চুপ থেকে আয়াতের দিকে তাকিয়ে আনমনে বলল, তোরে একটা খুব সুন্দর নাম রেখেছি, রুশদা আয়াত। এর অর্থ হলো সঠিক পথ প্রদর্শনকারী, অলৌকিক নিদর্শন। তুই সত্যিই আমার জীবনের এক অলৌকিক নিদর্শন রে সোনা। যে অন্ধকার আমাকে গ্রাস করতে চেয়েছিল সেখানে থেকে তোর কারণেই আমি বেরিয়ে আসতে পেরেছি। বড় হয়ে তুই কখনো মাথা নোয়াবি না, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচবি। আয়াত এখনো বড় চোখ করে চেয়ে আছে, দেখে ফিক করে হেসে ফেলল। দুষ্টু মেয়ে, নিজে না ঘুমিয়ে মায়েরও ঘুম কাড়ার ফন্দি করেছে বুঝি। ঘুমাও। আয়াতকে বুকের উপর নিয়ে শুয়ে পড়ল সেও। আয়াতের মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে স্নিগ্ধার নিজের চোখ দুটো ঘুমে জড়িয়ে এসেছিল সে নিজেও টের পায়নি। চলবে। গল্প তিমির বসান, পর্ব সংখ্যা 9, লেখা তাবাসসুম তাজওয়ারি। তুই ওই মেয়ের কথা ভুলে যা তো। আমি তো আগেই বলেছিলাম ওদের স্ট্যাটাস আমাদের সাথে যায় নাকি। আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে তোকে বিয়ে দিব। দেখা যাবে ওই মেয়েকে কে বিয়ে করে। ওর বাপের বাড়িতে ওকে রাখবে নাকি? ফাহাদ বিরক্ত এত কথা শুনে। সে কি আর স্নিগ্ধার প্রতি মুগ্ধ নাকি? ওর প্রতি মোহ তো কবে শেষ হয়ে গেছে, এখন আপদ বিদয় হয়েছে সে খুশি। আর একটা মেয়ে আসাতে সে তো চিন্তায় পড়ে গিয়েছিল। যাক, এখন সেসব গেল, কিন্তু মায়ের কথা বন্ধ হচ্ছে না, একের পর এক বলতেই আছে। আহ মা, থামো তো তুমি, এইসব কথা আর বলিও না তো আমাকে। আমি কাল খুলনা ফিরে যাব। ওর মা আঁতকে উঠে বলল, সে কি, তুই না 1 সপ্তাহের জন্য এসেছিস, তাহলে কাল কেন ফিরে যাবি? সপ্তাহ যেতে তো আরও 3 দিন বাকি। আমার কাজ আছে তাই ফিরে যাব। এখানে ভালো লাগছে না আমার। সুলতানা জামান ভেবেছে স্নিগ্ধার জন্য বোধহয় ফাহাদ এমন করছে। তিনি আর্তনাদ করে বললেন, আহারে, ওই মেয়ের জন্য ছেলেটা কেমন হয়ে গেল। বাড়িতে নাকি ভালো লাগছে না। কি করব আমি এই ছেলেকে নিয়ে? ওরে, তুই আর ভাবিস না, বললাম তো এর চেয়েও সুন্দর মেয়ে এনে দেব তোকে আমি। ফাহাদ উঠে বেলকুনিতে চলে গেল। এইসব তার কাছে অসহ্য লাগছে। তার মা সুলতানা জামানের বসে এখনো কী সব বিড়বিড় করছেন তা স্পষ্ট শোনা যাচ্ছে না। তবে ফাহাদের মনের ভিতর কোনো অপরাধবোধ কাজ করছে না, আর না স্নিগ্ধা বা তার মেয়ের প্রতি মায়া। ওর এখন একদিকে আনন্দ লাগছে, অন্যদিকে বিরক্ত। স্নিগ্ধার মতো এক তেজস্বী আর কড়া মেজাজের মেয়েকে প্রতিদিন সহ্য করতে হবে না। ও যে নিজের ইচ্ছায় এই বাড়ি থেকে বিদায় নিয়েছে, এটা একদিক থেকে ভালোই হয়েছে। কিন্তু বিরক্তিটা অন্য জায়গায়। স্নিগ্ধা যাওয়ার আগে তার গালে যে চড়টা মেরেছে সেটা সে ভুলতে পারছে না। শেষমেশ ওই মেয়ের হাতে চড় খেতে হলো ফাহাদ জামানকে। জামান বংশ থেকে বিদায় নিয়ে স্নিগ্ধার বহুদিন পর একটা ভালো ঘুম হলো। এমন শান্তি আর স্বস্তি নিয়ে সে যে কবে ঘুমিয়েছিল এটা তার মনে নেই। ঘড়িতে তখন ভোর 6টা বাজে। কাল দেরিতে ঘুমানোর কারণে ফজরের নামাজ সজাগ পায়নি। স্নিগ্ধা ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল। আয়াত তখনও 2 হাত ছড়িয়ে মনের সুখে ঘুমাচ্ছে। স্নিগ্ধা ওর ঘুমানোর ভঙ্গি দেখে হেসে মেয়ের কপালে চুমু খেয়ে দুপাশে বালিশের বর্ডার দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে বুঝলো সকলে এখনো ঘুমে। সে ভাবল সকালের নাস্তা সেই বানাক, এমনিও এখন ঘুম আসবে না। এই ভেবে সব কাজ শুরু করলো। ঘর ঝাড়ু দিয়ে রান্না বসালো। আগে মোটামুটি কাজ করতো, তবে ওই বাড়িতে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে সবটাই। বেশ কিছুক্ষণ পর রান্নাঘরে এলো ওর মা। স্নিগ্ধাকে এত সকালে রান্নাঘরে দেখে তিনি অবাক হলেন। তুই এত সকালে এখানে কি করছিস? মায়ের গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকালো স্নিগ্ধা, হেসে বলল, নাস্তা বানাচ্ছি, বসো, হয়ে এসেছে প্রায়। এত সকালে তোকে নাস্তা বানাতে কে বলেছে তোকে? কেন, আমি বানালে বুঝি খাবে না? ওর হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে বললেন, তুই সবসময় 2 লাইন বেশি বুঝিস। নাতনি কই, ওকে রেখে এখানে কেন বসে আছিস? ও ঘুমাচ্ছে, আর এসব আমার অভ্যেস হয়ে গেছে। এই রান্না তো কোনো ব্যাপারই না। স্নিগ্ধার মা অবাক কণ্ঠে বলল, অভ্যাস হয়েছে মানে? কিভাবে অভ্যাস হলো? কেন, ওই বাড়িতে তো সব আমিই করতাম। এতগুলো লোকের রান্নাবান্না সব তোকে দিয়ে করাতো। হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে?
তুই সত্যিই বলছিস? ওখানে কাজের লোক ছিল না? স্নিগ্ধা ভাবলেশীন হয়ে পাশে একটা টুলে বসে বলল, আমি যাওয়ার পর ছাড়িয়ে দিয়েছে। আমি থাকতে কিসের কাজের লোক? জানো, মেয়েটাকে নিয়েও আমার সব কাজ করতে হয়েছে। এক দণ্ড ঘরে বসলেই শুরু হয়ে যেত তুলকালাম। স্নিগ্ধার মা যেন আশা করেনি এই কথাটা। স্নিগ্ধার ওনার রিয়েকশন দেখে হেসে বলল, আর তুমি ভেবেছিলে আমায় রাজরানী করে রেখেছে? এই হলো নমুনা, বুঝলে? স্নিগ্ধার মা আর কথা বাড়ালো না। এর মধ্যে স্নিগ্ধার বাবা বেরিয়ে এসে বলল, বাজারের লিস্ট দাও, তাড়াতাড়ি নিয়ে আসি, দেরি হলে খুব মানুষ হয়ে যায়। হ্যাঁ, দিচ্ছি। স্নিগ্ধার মা লিস্ট হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে লেখা হয়নি, ভালো দেখে জ্যান্ত শিং মাছ আর দুধ নিয়ে আসবে। স্নিগ্ধার বাবা ভ্রুকুচকে বলল, তোমরা তো শিং মাছ খেয়ে চাও না, তাহলে শিং মাছ কার জন্য? স্নিগ্ধার জন্য। স্নিগ্ধা অবাক হলো বটে, তবে কিছু বলল না। স্নিগ্ধার মা আবার বলল, তোমার মেয়ে বাচ্চা মানুষ করছে, কিন্তু শরীরে তো এক ফোঁটা রক্ত নেই, তুমি ভালো দেখে নিয়ে এসো। মায়ের এই লুকানো যত্নটুকু স্নিগ্ধার চোখ এড়ালো না। মুখে যতই বিষ ঢালুক, দিন শেষে মা তো মাই। সে আড়ালে একটু হেসে নিল। ওর বাবা খুশি মনে বের হতেই ওর মা বলে উঠল, তুই এখানে বসে আছিস কেন? যা, মেয়েটাকে একা রুমে রেখে এসেছিস, নাস্তাটা বানিয়ে যাই, আমি করে নিচ্ছি বাকিটা, যা। স্নিগ্ধা রুমে চলে এলো। রুমে ঢুকে স্নিগ্ধা দেখলো আর তার ডাগর ডাগর চোখ দুটো মেলে সিলিংয়ের দিকে সে বিছানায় শুয়ে হাত পা নাড়ছে। স্নিগ্ধা বিছানায় গিয়ে বসে ঝুঁকে ওর পেটে সুরসুরি দেওয়ার ভঙ্গিতে বলল, আমার বুড়িটা উঠে গেছে? মাকে না পেয়ে কান্না করনি বুঝি? কত শান্ত মেয়ে আমার। মাকে দেখে আর ঠোঁট দুটো গোল করে কেমন একটা ভোঁ করে আদো আদো শব্দ করলো ও। স্নিগ্ধা হেসে ওর পেটে মুখ চেপে আয়াতের মতো ভোঁ করে উঠল। আয়াত খুশি হয়ে হাত পা ছড়িয়ে হেসে উঠল। এর মধ্যে দরজায় কড়া নাড়ল কেউ। স্নিগ্ধা সোজা হয়ে বসে বলল, ভেতরে এসো। সিফাত ভিতরে এলো। আয়াতকে সজাগ দেখে বোধহয় খুশি হলো সে। এগিয়ে এসে বলল, আরে ভাগ্নি দেখি জেগে আছে, আয় কোলে আসবি? স্নিগ্ধা তড়িঘড়ি করে বলল, এখন নিস না, মাত্র উঠেছে, একটু পর নিস। সিফাত পাত্তা না দিয়ে বলল, এখন নিলে কি হয়েছে, উঠেই তো গেছে। মামুনি আয় তো। ওর হাত বাড়ানো আর ডাকা দেখে হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিল। সিফাত নিচু হয়ে ওকে কোলে নিয়ে দুলিয়ে দুলিয়ে বলল, ঘুম ভালো হয়েছে? হুম। সিফাত তখন মনের সুখে আয়াতকে দোলাচ্ছে। তার সমস্ত ধ্যান জ্ঞান এখন এই পুতুলের উপর। স্নিগ্ধা ব্যাগ থেকে আয়াতে আরেকটা জামা বের করতে করতে পিছন ফিরে একবার তাকালো। তখনই বলল, সিফাত, ওকে নামা, বিছানায় রাখ। সিফাত কিছুই না বুঝে আয়াতকে বুকের সাথে আরো লেপ্টে ধরে বলল, আরে কি হয়েছে আপু, কেন নামাবো? আমার মামনি তো কত সুন্দর শান্ত হয়ে আমার বুকে মাথা দিয়ে। হঠাৎ সিফাতের কথা থেমে গেল। পরক্ষণেই সিফাতের মনে হলো তার সাদা টি শার্টের ঠিক বুকের মাঝখানটায় কেমন যেন হঠাৎ গরম এবং তরল কিছুতে ভিজে উঠেছে। শুধু তাই নয়, এক তীব্র ঝাঁঝালো গন্ধ এসে তার নাকে ধাক্কা দিল। সিফাত পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল। বোকা কণ্ঠে বলল, আপু, আমার বুকে হঠাৎ গরম চা ঢাললো কে? স্নিগ্ধা ততক্ষণে কপালে হাত দিয়ে খাটের উপর ধপ করে বসে পড়েছে। সে হেসে কুটিপাটি হতে হতে বলল, তোকে তো তখনই বারণ করলাম নিতে। ঘুম থেকে উঠলে বাচ্চারা একটু হাত পা সোজা করে পেট খালি করে, তা তো তোর জানা নেই। এখন বোঝো ঠেলা। আমার মেয়ে তোকে একদম খাঁটি খাঁটি উপহার দিয়ে বরণ করে নিয়েছে। বলতে বলতে আবার হেসে উঠল সে। সিফাত আমতা আমতা করে আয়াতকে নিজের শরীর থেকে একটু দূরে সরিয়ে ধরল। দেখলো তার টি শার্ট ভিজে সপে সপে হয়ে আছে। সে আয়াতের দিকে তাকিয়ে বলল, তুই তো কাজ সেরে দিলি রে। স্নিগ্ধার হাসি যেন থামছে না। সিফাত নিজের ভেজা টি শার্টের দিকে তাকিয়ে না কুঁচকে বলল, আপু, তুই হাসছিস? তোর মেয়ে তো আমার 12টা বাজিয়ে দিল। এটা গরম পানির পাইপ লাইন নাকি? পুরো ভিজিয়ে দিয়েছে। স্নিগ্ধা হাসতে হাসতে আয়াতকে বিছানায় শুয়ে দিতেই কোনো অপরাধবোধ ছাড়াই শান্তিতে হাত পা ছুটতে লাগলো, যেন মামার টি শার্ট ভিজিয়ে সে খুব খুশি। বেশি আধিক্যতা করে কোলে নিতে আসছিলি না? সিফাত নিজের বুকের দিকে তাকিয়ে এক হাত দিয়ে নাক চেপে ধরে নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে বিড়বিড় করলো, বুঝলাম না, এতটুকু একটা বাচ্চার পেটে এত বোমা বারুদ কোত্থেকে আসে? পিছন থেকে স্নিগ্ধা চেঁচিয়ে বলল, মামা হতে গেলে এসব অভিজ্ঞতা একটু আধটু করতে হয়।
ভবিষ্যতে বাচ্চা কাচ্চা পাল্টে সুবিধা হবে বলে ফিক করে হেসে ফেলল সে। আয়াত তখনও নিজের ছোট্ট 2 হাত বাতাসে ছুঁড়ে দিব্যি খেলছে। কিছুক্ষণ পর সিফাত গা মুছছে অন্য একটা শুকনো টি-শার্ট পরে মাথা মুছতে মুছতে ঘর থেকে বের হলো। ততক্ষণে ড্রয়িং রুমে শোরগোল শোনা যাচ্ছে। স্নিগ্ধার বাবা শওকত হোসেন বাজার থেকে ফিরে ঘরে গিয়েছেন আর রান্নাঘর থেকে সুলতানা বেগম নাস্তার বাসনপত্র টেবিলে সাজাচ্ছেন। স্নিগ্ধা মেয়েকে নিয়ে আসলো রুমে। নাস্তা করতে বসে ওর বাবা বলল, ব্যাপার কি? যেই ছেলেকে ধরে বেঁধে দুপুরে গোসল করতে পাঠানো যায় না, সেই ছেলে সকাল সকাল গোসল করেছে। কথাটা শুনে সিফাতের মুখ কুঁচকে গেলেও স্নিগ্ধা হেসে উঠল। সবই তোমার নাতনির কামাল গো বাবা, মামাকে একদম কাবু করে নিয়েছে। শওকত হোসেন বিষয়টা বুঝে হেসে ফেললেন। তিনি সিফাতের দিকে তাকিয়ে বললেন, কিরে সিফাত, মামা হওয়ার স্বাদ মিটেছে তো? বাবা নাতনি তোমরাও বেশি হেসো না, পরের বার তোমার কোলের পালা। সে সমস্যা নেই, তোদের কত এসব সহ্য করেছি, এবার না হয় নাতনির করলাম, সমস্যা আছে? সবাই হেসে ফেলল। স্নিগ্ধা তো সিফাতকে খোঁচাতে ছাড়ল না। আপু তুই তখন থেকে হাসছিস, হাসবো না তো কি করব? তোকে তখনই বারণ করলাম না যে মাত্র ঘুম থেকে উঠেছে এখন কোলে নিস না। বাচ্চাদের স্বভাবই তো এটা। তুই তো আবার এক লাইন বেশি বুঝিস। মস্ত বড় মামা হয়েছেন। সিফাত মুখ কাঁচুমুচু করে বলল, আমি কি জানতাম নাকি? এখন তো জেনে গেছিস, ভবিষ্যতে কাজে আসবে, তোর বউয়ের কষ্ট কমে। সিফাত লজ্জা পেল এবার। স্নিগ্ধা এবার সিরিয়াস হয়ে বলল, এই সিফাত, তোকে যে আমি চাকরির কথা বলেছিলাম কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, সকালে ওটাই বলতে গিয়েছিলাম আমি। শোন, একটা বড় ভাইয়ের সাথে কথা বলেছি, তার একটা এজেন্সি আছে। ভাই আজকে আমাদের এলাকায় আসবে, তাই তাকে বাসায় আসতে বললাম, যদি সম্ভব হয় তাহলে তোর জন্য একটা ব্যবস্থা করে যাবে। স্নিগ্ধা খুশি হলো, কৌতূহলী কণ্ঠে বলল, কিসের এজেন্সি? এটা মূলত একটা ডিজিটাল পিআর অ্যান্ড ব্র্যান্ডিং কনসালটেন্সি ফার্ম। সহজ কথায় বড় বড় কর্পোরেট কোম্পানির স্বনামধন্য ব্যক্তিদের অনলাইন ইমেজ বিল্ড আপ করা, তাদের পিআর হ্যান্ডেল করা, ক্রিয়েটিভ ব্র্যান্ড স্টোরি আর কন্টেন্ট লিখে দেওয়া, এসব ওনারা করেন। আমি ওনাকে তোর অনার্সের রাইটিং প্রোফাইল আর আগের কিছু লেখার স্যাম্পল দেখিয়েছিলাম। ওনার বেশ পছন্দ হয়েছে। বেশ তো, এবার একটা ব্যবস্থা হয়ে গেলেই হয়। বিকেলে রুমে বসে আছে স্নিগ্ধা। সিফাতের সেই বড় ভাই এসেছে বেশ কিছুক্ষণ হলো। আগে সিফাতকে কথা বলে দেখতে বলল, তারপর সে না হয় কথা বলে দেখবে যদি প্রয়োজন হয়। একটু পর ওকে ডাকতে ও ঘর থেকে ওর সিভির পেপারটা আর আগের কিছু লেখার ডায়েরিটা হাতে নিয়ে ড্রয়িং রুমে গেল। উপস্থিত হতেই ওয়াজেদ সিফাতের সাথে কথা বলতে বলতে হঠাৎ দরজার দিকে তাকালো। ক্ষণিকের জন্য তার চোখ দুটো গিয়ে পড়ল দরজায় দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার উপর। স্নিগ্ধাও এদিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। ওয়াজেদ ভদ্রতার সাথে চোখ সরিয়ে নিয়ে কথায় মনোযোগ দিল। আপু আয়, এটা হলো যেই বড় ভাই বলেছিলাম, ওয়াজেদ ভাই। আর ওয়াজেদ ভাই, এটা আমার বড় আপু। দুজনেই ভদ্রতার সহিত হাসল। এর মধ্যে সিফাতের কোলে বসে থাকা আয়াত ওয়াজেদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হাত নাড়িয়ে কি যেন বলছে। ওয়াজেদ এক মুহূর্তের জন্য সিফাতের কোলের ফুটফুটে বাচ্চাটির দিকে তাকালো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। ও হলো আমার ভাগ্নি আয়াত, আপুর মেয়ে। মাশাআল্লাহ, খুব কিউট। আয়াত তখনও নিজের ছোট ছোট হাতগুলো বাতাসে নেড়ে ওয়াজেদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আদো আদো গলায় কি যেন বলে চলেছে। ওয়াজেদ আলতো করে ওর একটা ছোট্ট নরম হাত নিজের তর্জনী আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিয়ে বেশ মোলায়েম সুরে বলল, হ্যালো লিটল লেডি, তোমার নাম আয়াত? চমৎকার নাম তো তোমার। মায়ের কোল আর মামার কোলের বাইরে সাধারণত কোনো অপরিচিত মানুষকে দেখলে যেখানে বাচ্চারা কেঁদে ওঠে, সেখানে আয়াত সবাইকে অবাক করে দিয়ে খিলখিল করে হেসে উঠল। ওর কোলেও চলে এলো। পুরোটা সময় কোল থেকে নড়ল না, ডিস্টার্বও করলো না। কাজের দীর্ঘ আলোচনা শেষ করে ওয়াজেদ ঘড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে উঠে দাঁড়ালো। এবার আমাকে যেতে হবে, অফিসের কাজগুলো তো সই হয়েই গেল, আর স্নিগ্ধার কাজ নিয়ে বাকি ডিটেলস আমি মেইলে পাঠিয়ে দিব। ওয়াজেদ বিদায় নিয়ে দরজার দিকে পা বাড়াতে যাবেন, তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড।
সিফাত সবাই বসে আয়াতকে নিয়ে খেলা করছিল। ওয়াজেদ যাওয়ার আগে শেষবারের মতো আয়াত দিকে তাকিয়ে একটু ঝুঁকে আঙুল নাড়িয়ে মৃদুস্বরে বললেন, আসি তাহলে লিটল লেডি। আয়াত এতক্ষণ খুব মনোযোগ দিয়ে এই দীর্ঘদেহী সুপুরুষ মানুষটির গলার গম্ভীর অথচ মোলায়েম আওয়াজ শুনছিল। ওয়াজেদের দিকে ঝুঁকতে সে হঠাৎ খিলখিল করে হেসে উঠল এবং ঝাঁপিয়ে পড়ে নিজের ছোট্ট দুটো হাত দিয়ে ওয়াজেদের শার্টের কলার খপ করে ধরে ফেলল। শুধু তাই নয়, সে এক মুহূর্তের মধ্যে সিফাতের কোল ছেড়ে সোজা ওয়াজেদের বুকের দিকে এগিয়ে যেতে চাইল। সিফাত তো অবাক। সে আয়াতকে আলতো করে টেনে নিজের কাছে রাখতে ছিল, কিন্তু আয়াত কোনোভাবেই ওয়াজেদকে ছাড়বে না। সে উল্টো মুখ ফুলিয়ে ওনার শার্টের কাপড় আরও শক্ত করে মুঠি করে ধরে রাখলো, যেন ওর কোল ছাড়া সে কোথাও যাবে না। ওনার দিকে তাকিয়ে সে চোখ বড় বড় করে একগাল হেসে আদো আদো স্বরে ডেকে উঠল, আউ। পরিস্থিতি দেখে স্নিগ্ধা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। ও দ্রুত এগিয়ে এসে আয়াতের হাত দুটো আলতো করে ওয়াজেদের শার্ট থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে অত্যন্ত লজ্জিত গলায় বলল, ইস, আই এম সো সরি ভাইয়া। ও আসলে সচরাচর এমন করে না। অপরিচিত মানুষের কোলে তো একদমই যেতে চায় না। জানি না আজ ওর কী হলো। প্লিজ কিছু মনে করবেন না। অত্যন্ত মৃদু ও শান্ত কণ্ঠে স্নিগ্ধার দিকে তাকিয়ে ওয়াজেদ বললেন, ইটস ওকে, একদমই সরি বলবেন না। বাচ্চাদের আমি ভীষণ পছন্দ করি। তাছাড়া শিশুরা কার মন কেমন সেটা বড়দের চেয়ে অনেক ভালো বুঝতে পারে। চলবে। গল্প তিমির বসান পর্ব সংখ্যা 10, লেখা তাবাসসুম তাজওয়ারি। আয়াতকে নিয়ে বসে বসে ইমেল চেক করছে স্নিগ্ধা। 2 দিন পর তার জয়েনিং। খুব চিন্তায় আছে কাজটা নিয়ে। ভাইয়ের পরিচিত তিনি। ঠিকমতো কাজ করতে না পারলে ভাইয়ের মুখ ছোট হবে, এটাই হলো চিন্তার আসল কারণ। তাই সব কাজ আয়াতে আনার চেষ্টা করছে। কোলের উপর বসে থাকা আয়াত ল্যাপটপের দিকে হাত বাড়িয়ে ছুতে চাইছে শুধু। একবার স্ক্রিন তো একবার কিবোর্ড। আরে আম্মু, করো কি? কিবোর্ডে ওভাবে চাপ দিলে তো সব ডিলিট হয়ে যাবে। ওদিকে হাত দেয় না মা। স্নিগ্ধা আয়াতের ছোট্ট হাত দুটো চেপে ধরে নিজের এক হাতের মুঠোয় আয়াত তা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো। চোখ টলমল করছে, যেন বলছে, আমার হাত ছাড়ো। ধরে আছো কেন? আমি খেলবো। স্নিগ্ধা মেয়ের অমন মুখভঙ্গি দেখে আর হেসে না ফেলে পারল না। হাতের মুঠি ছেড়ে দিয়ে আয়াতের নাকটা আলতো করে টেনে দিয়ে বলল, ইসরে, আমার রাজকন্যার রাগ দেখেছ? একটু হাতটা ধরেছি কি অমনি চোখ দিয়ে পানি পড়ার জোগাড়। একদম বাবার স্বভাব পেয়েছে। যা চাই তা এখনই চাই। কথাটা মুখের থেকে বেরিয়ে আসতে স্নিগ্ধার বুকের ভিতরটা কেমন যেন একটু খচখচ করে উঠল। আর কিছু ভাবার আগে টুং করে একটা মেসেজ আসলো। স্নিগ্ধা তড়িঘড়ি করে দেখলো সেন্ডারের নামের জায়গায় লেখা ওয়াজেদ সারওয়ার, আর মেইলের সাবজেক্ট লাইনে বড় বড় অক্ষরে লেখা অফিসিয়াল অফার অ্যান্ড জয়েনিং লেটার। মেইলটা ওপেন করতে স্নিগ্ধার চোখের সামনে ভেসে উঠল অফিসিয়াল অফার লেটারটি, যেখানে অত্যন্ত পেশাদার এবং সম্মানজনকভাবে তাকে ওনাদের এজেন্সিতে স্বাগত জানানো হয়েছে। 2 দিন পর ঠিক কটায় তাকে অফিসে উপস্থিত হতে হবে, কার সাথে দেখা করতে হবে, সব নিখুঁতভাবে উল্লেখ করা আছে সেখানে। স্নিগ্ধা কোল থেকে আয়াতকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে ওর দুপাশে বালিশ দিয়ে দিল যেন পড়ে না যায়। ওর নরম গালে একটা চুমু খেয়ে বলল, তুমি এখানে খেলা করো আম্মু, এক্ষুনি আবার কোলে নিব। হ্যাঁ। তারপর মেইলের নিচে থাকা প্রজেক্টের গাইডলাইন আর কিছু স্যাম্পল ওয়ার্কের অ্যাটাচমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে ডাউনলোড করতে লাগলো। ঠিক এই সময়েই সিফাত হাতে একটা কফির মগ নিয়ে রুমে ঢুকলো। স্নিগ্ধাকে ওভাবে চিন্তিত মুখে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে দেখে সে হেসে ফেলল। কফির মগটা টেবিলের উপর রেখে আয়াতের গাল টিপে দিয়ে বলল, কিরে আপু, জয়েন করার আগেই তো তুই দেখি পুরো অফিসের কাজ নিয়ে দিনরাত এক করে গম্ভীর হয়ে বসে আছিস, সমস্যা কি? স্নিগ্ধা ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলল, ঠাট্টা করিস না তো সিফাত, আমি সিরিয়াস কাজ নিয়ে। সিফাত মুখ বাঁকিয়ে আয়াতকে কোলে তুলে নিয়ে বলল, চলো তো মামু, আমরা খেলবো। তোমার মা যা ঘোড়ার ডিম করবে করুক। সিফাত ওকে নিয়ে বিছানায় বসলো। স্নিগ্ধা ও আয়াতকে সিফাতের সাথে থাকতে দেখে সুযোগ পেল।
পরের 2 দিন স্নিগ্ধা যেন দিনরাত এক করে ফেলল। আয়াত যখন ঘুমাতো সেই সুযোগে স্নিগ্ধা তখন ল্যাপটপ নিয়ে বসে ব্র্যান্ড স্টোরি আর পিয়ার রাইটিংয়ের টোন বোঝার চেষ্টা করত। ওয়াজেদের পাঠানো প্রতিটা গাইডলাইন সে অন্তত 10 বার করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল। এই কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস হয়ে গেল সে। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। আর স্নিগ্ধার জয়েনিং। সকালে রেডি হয়ে আয়াতকে রেডি করে নিয়েছে। ওয়াজেদকে আগেই বলেছে আয়াতকে নিয়ে অফিস করতে হবে তার। সেদিন সিফাতের সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় স্নিগ্ধাকে একাই সব কিছু সামলাতে হচ্ছিল। বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে যখন স্নিগ্ধা অফিসের দিকে যাচ্ছিল তার বুকের ভিতর কেমন ধুকপুক হচ্ছিল। প্রথমবার এমন অভিজ্ঞতা তার। আগে চাকরির কোনো পূর্ব অভিজ্ঞতাই তার নেই। অফিসে প্রবেশ করে প্রথমেই সে রিসিপশনের দিকে গেল। রিসিপশনের মেয়েটি স্নিগ্ধার কোলে অমন কিউট একটা বাচ্চা দেখে বেশ মিষ্টি করে হাসল। স্নিগ্ধা নিজেই বলল, শেহরিশ জাহান স্নিগ্ধা। আর কিছু বলার আগে রিসিপশনের মেয়েটি বলল, ও আপনি শেহরিশ? স্যার আপনার কথা আমাদের আগেই ইনফর্ম করে রেখেছেন। এই করিডোর দিয়ে সোজা গিয়ে ডান দিকে শেষ কেবিনটা। স্নিগ্ধা সৌজন্য হেসে বলল, ধন্যবাদ। এগিয়ে যেতে যেতে স্নিগ্ধা মেয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আম্মু একটু শান্ত থেকো কেমন? আত জবাবের বদলে মায়ের গলা জড়িয়ে ধরে আশপাশ দেখছে। নতুন জায়গা থেকে সে খুব মনোযোগ দিয়ে দেখছে। একটু পরে স্নিগ্ধা কাঙ্ক্ষিত দরজার সামনে এসে দাঁড়ালো, যার উপর রূপলি নেমপ্লেট খোদাই করে লেখা ওয়াজেদ সরোয়ার। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে হালকা করে টোকা দিয়ে মৃদু কণ্ঠে প্রশ্ন করল, মে আই কামিং? ভিতর থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, ইয়েস কামিং। অন্যদিকে ফাহাদের যেন বিপদ সব একসাথে এসেছে। চাকরিতে বর্তমানে তার টানপোড়েন চলছে ও প্রতি মাসে কোম্পানি থেকে কিছু টাকা ভুয়া ভাউচার আর জাল শোয়ের মাধ্যমে নিজের পিছনে আর জারিনের পিছনে খরচ করেছে। এখন সে ধরা পড়েছে। এখন সে পুরো কোম্পানির চোখে দোষী। এখন তার বাবা খুলনা এসেছে। সব রাগ এখন ফাহাদের উপর ঝাড়ছে। তুই আমার মান সম্মান শেষ করে দিলি। কি করলি তুই এসব? আমার কি কম ছিল যে তোকে কোম্পানি থেকে টাকা চুরি করতে হলো? ফাহাদ চুপ করে আছে। জারিনও এখন ওর থেকে দূরে। এই বিপদে পড়ার পর জারিন ফিরেও তাকায়নি, বরং চোর বলে অপবাদ দিয়েছে। অথচ বেশি টাকা ওর পিছনেই ঢেলেছিল ফাহাদ। এখন তাকে চেনেই না এই মেয়েটা। রাগ হচ্ছে ফাহাদের নিজের উপর। মেয়েটার পিছনে না ঢেলে নিজের কাজে লাগালেও হতো। আগে এই বিপদ থেকে উঠুক, তারপর ওই মেয়েকে দেখে নেবে সে। বাবা ওটা একটা ক্লায়েন্ট ডিল। মুখ বন্ধ কর তোর। ধমকে উঠল আকবর জামান। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমাকে বোকা ভাবিস না। অডিটটা সব চেক করে বের করেছে। আমাকে কিছু বুঝতে আসবি না। আমার মান সম্মান শেষ করে এখন কথা বলতে এসেছে। বেশ কিছুক্ষণ ফাহাদকে ধমকাধমকি করে উঠে গেলেন। ফাহাদও পিছু পিছু গেল। আজই ঢাকা ফিরবে সে। চাকরি তো যাবে এটা সে জানে, কিন্তু তার বাবা কি করবে বুঝতে পারছে না। তবে সে আবার আসবে এখানে। জারিনকে দেখে নেবে সে। এই জেদ দেখিয়েই সে খুলনা ছাড়ল। স্নিগ্ধার সাথে বেশ কিছু সময় কাজ সম্পর্কে আলোচনা করে ওয়াজেদ টেবিল থেকে একটা নতুন ফাইল তুলে নিয়ে স্নিগ্ধার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা আমাদের নতুন প্রজেক্টের প্রাইমারি ড্রাফট। এই প্রজেক্টের বাকি ডিটেলস আর ডিজিটাল পিআর এর রাইটিং ফরম্যাটটা আপনাকে আমাদের সিনিয়র কনসালটেন্ট রুবি বুঝিয়ে দেবে। এই কেবিনের পরে 4 নম্বর কেবিনটা ওনার। আপনি ওনার কাছে গিয়ে ব্রিফিংটা একটু বুঝিয়ে নিন। স্নিগ্ধা উঠে দাঁড়িয়ে বলল, জি আচ্ছা স্যার। স্নিগ্ধা আয়াতকে কোলে নিয়ে ফাইল হাতে নিয়ে যেতে নিলেই ওয়াজেদ ডাকলো। স্নিগ্ধা ঘুরে দাঁড়িয়ে বলল, জি। ব্রিফিংটা বুঝতে আপনার অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে স্নিগ্ধা। ফাইলপত্র আর ল্যাপটপ সামলে বাচ্চা নিয়ে কাজ বোঝা আপনার জন্য কঠিন হবে। আয়াতকে আমার কাছে রেখে যান, ওকে আমি দেখছি। ওয়াজেদের মুখে এই কথা শুনে স্নিগ্ধা পুরো আকাশ থেকে পড়ল। শেষমেশ বস কিনা একটা বাচ্চার বেবি সিটিং করবে? স্নিগ্ধা ভীষণ অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, না না স্যার, তার কোনো প্রয়োজন নেই। ও আসলে খুব চঞ্চল, সারাক্ষণ হাত পা ছড়ে আর ল্যাপটপ কাগজপত্র পেলেই টান দেয়। এখানে থাকলে আপনাকে খুব ডিস্টার্ব করবে। আমি ওকেই সাথেই নিয়ে যাচ্ছি, সমস্যা হবে না। ওয়াজেদ ল্যাপটপের
ফ্ল্যাপটা অর্ধেক বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলল, কোনো ডিস্টার্ব করবে না, আপনি কোনো চিন্তা না করে রুবির কেবিনে যান আর কাজটা ভালো করে বুঝে নিন। আপনার অ্যাসিস্ট্যান্ট আমার কাছে একদম সেফ থাকবে। বলে ওয়াজেদ হাত বাড়িয়ে আয়াতকে ডাকলো। স্নিগ্ধা অবাক হয়ে দেখলো আয়াত ঝুঁকে পড়ে ওয়াজেদের কোলে যাওয়ার জন্য রাজি। ওয়াজেদ ওকে কোলে তুলে বলল, লিটল লেডি, তুমি আমার কাছে থাকবে না? তোমার মাকে টাটা দিয়ে দাও তো। আয়াত মায়ের দিকে মুখ ফিরিয়ে ডাগর ডাগর চোখে দুটো পিটপিট করে তাকালো, আবার ওয়াজেদের দিকে তাকিয়ে ছোট্ট ছোট্ট দাঁত দেখিয়ে হেসে উঠল। স্নিগ্ধা প্রথম দিন থেকে দেখেছে সাধারণত অপরিচিত কারো কোলে যেতে যেখানে আয়াত কান্নাকাটি জুড়ে দেয়, সেখানে প্রথম দিনের দেখাতে ওনার কাঁধে মাথা ঠেকিয়ে সে একদম শান্ত। অথচ সিফাতের কোলেও প্রথমবার যেতে কত কসরত করতে হয়েছে। দেখলেন তো, আপনার অ্যাসিস্ট্যান্ট আমার কাছে আরামেই থাকবে, আপনি কাজ কমপ্লিট করে আসুন। স্নিগ্ধা মাথা নাড়িয়ে চলে গেলে ওয়াজেদ আয়াতকে নিয়ে নিজের চেয়ারে এসে বসলো। স্নিগ্ধা চলে যাওয়ার পর প্রথমে আয়াত কিছুক্ষণ চুপচাপ ছিল। সে গোল গোল চোখে চারপাশটা দেখলো, তারপর যখন বুঝলো মা আশেপাশে নেই, অমনি তার ছোট্ট 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 ঠোঁট দুটো উল্টে গিয়ে কান্না আসার উপক্রম হলো। ওয়াজেদ ল্যাপটপে একটা জরুরি মেইল টাইপ করছিল। আয়াতের অমন মুখভঙ্গি দেখে সে চট করে ল্যাপটপ বন্ধ করে ফাইলপত্র একপাশে সরিয়ে রাখলো। ওর সমস্ত গাম্ভীর্য তখন জানলা দিয়ে হাওয়া। সে আয়াতকে সোজা করে নিজের কোলের উপর দাঁড় করানোর ভঙ্গিতে ধরে বলল, এই যে ম্যাডাম, নো কান্না। তোমার মা তো জাস্ট পাশের রুমে গেছে, এখন আমি আর তুমি 1-to-1 মিটিং করব, ওকে? আয়াত ওয়াজেদের মুখের দিকে তাকালো। ওয়াজেদ তখন নিজের চশমাটা নাক থেকে একটু নামিয়ে চোখ বড় বড় করে একটা মজার ফেস করলো। ব্যাস, অমনি আয়াতের কান্নার মেঘ কেটে একেবারে রোদ ঝলমলে হাসি। সে ওর চশমাটা ধরার জন্য 2 হাত বাড়িয়ে দিল। ওয়াজেদ একটু পিছিয়ে গিয়ে বলল, উফ, বাচ্চারা যে এই চশমায় কি খুঁজে পায় বুঝতে পারি না। ওয়াজেদ চশমাটা খুলে টেবিলের উপর রাখতে আয়াত ওনার নাকের উপর নিজের পিচ্ছি হাতটা চেপে ধরল। ওয়াজেদ নাক টেনে হাসি দেওয়ার ভঙ্গি করে বলল, হাসু। বলার সাথে সাথে আয়াত খুশিতে এত জোরে হাত পা ছুড়ল যে ওর কোলের উপর রীতিমতো লাফালাফি শুরু করে দিল। ওয়াজেদ ওকে কোলে বসিয়ে এক আঙ্গুল দিয়ে গালে দাবিয়ে গুনগুন করে বলল, প্রিটি লিটল বেবি, হু ইউ আর প্রিটি লিটল লেডি, রাইট? আয়াত গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে রইল খানিক, তারপর তার চোখ গেল ওয়াজেদের গলায় ঝুলানো সিল্কের টাইটার দিকে। সে টাইটা চিবানোর জন্য মুখের কাছে এনে যেতেই ওয়াজেদ আলতো করে ওটা ওর হাত থেকে ছাড়িয়ে নিল। ওর দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, মিস লিটল লেডি, এসব মুখে দেন কেন, হ্যাঁ? আয়াত সেসব না শুনে ওটা ধরে একটা টান দিলে ওয়াজেদ ঝুঁকে এসে বলল, বসের টাই ধরে এভাবে টানলে তো চাকরি থাকবে না লিটল লেডি। আয়াত অবশ্য বসের এই গম্ভীর হুমকির বিন্দুমাত্র তোয়াক্কা করল না। সে টাইটা হাত দিয়ে মোচড়াতে মোচড়াতে বড় বড় চোখ করে ওয়াজেদের ফর্মাল শার্টের মেটালিক বোতামগুলোর দিকে তাকাতে লাগলো। ওর বুক পকেটে গোজা ফাউন্টেন পেন্টার ক্লিপে হাত দিয়ে সে ওটা টেনে বের করার চেষ্টা করতেই ওয়াজেদ নিজেই সেটা সাবধানে ওর পকেট থেকে বের করে আয়াতের ছোট্ট হাতের মুঠোয় গুঁজে দিল। তবে ওটার ক্যাপটা টাইট করা আছে কিনা তাই একবার পরখ করে নিতে ভুলল না। অবধারিতভাবে সেটা আবার মুখের কাছে নিয়ে চিবানোর চেষ্টা করলো আয়াত। ওয়াজেদ তড়িঘড়ি করে ওর খালি হাতটা আয়াতের মুখের সামনে পেতে দিয়ে পেনটা সরিয়ে নিল। আয়াত পেন চিবানোর সুযোগ না পেয়ে কামড় বসালো ওয়াজেদের শক্ত তর্জনীতে। আয়াত কেমন করে যেন তাকালো তার দিকে। ওয়াজেদ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভাবলো, এমন একটা পবিত্র ফুলকে কোন পাষাণ হাত অবহেলা করতে পারে? কোন বাবা এমন একটা বাচ্চার মায়া উপেক্ষা করে দূরে থাকতে পারে? ওর প্রশ্নের উত্তর পেল না। হাত পেনটা দিয়ে টেবিলে ধুমধাম বাড়ি দিচ্ছে। ওয়াজেদ বসে বসে ওর এই কাণ্ড কারখানা দেখছিল। কাজ সব কাজ যে ফেলে রেখেছে সেই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই তার। বেশ কিছুক্ষণ খেলার পর আয়াতের এবার একটু ক্লান্তি এলো। সে কলমটা ফেলে দিয়ে একটা বড় হাই তুলল। চোখ দুটো তার ঘুমে জড়িয়ে আসছে। সে আর ওয়াজেদের কোলের উপর বসে না থেকে ওনার চওড়া বুকের উপর ধপ করে মাথাটা এলিয়ে দিল। ওয়াজেদ হেসে ওকে আগলে নিল।
চোখ দুটো পিট পিট করতে করতে আয়াত এক সময় ওয়াজেদের শার্টের একাংশ নিজের ছোট্ট মুঠে শক্ত করে ধরে ওর বুকেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ঘণ্টাখানেক পর মিটিং শেষ করে স্নিগ্ধা যখন ফাইল হাতে একটু তাড়াহুড়ো করে দরজা নক না করেই কেবিনের দরজাটা খুলল, তখন ভেতরের দৃশ্যটা দেখে ও দরজাতেই থমকে দাঁড়িয়ে গেল। আয়াত ওয়াজেদের বুকে ঘুমিয়ে আছে, আর ওয়াজেদ এক হাতে মাউস নাড়ছে। স্নিগ্ধার বুকের ভিতর কেমন যেন করে উঠল। ফাহাদ নিজের সন্তানকে, তার মেয়েটাকে কোনোদিন বুকে জড়িয়ে ঘুম পাড়ানো তো দূর, ঠিকমতো ভালোবেসে কোলেও নেয়নি। ফাহাদের কাছে আয়াত যেন ছিল এক অনাকাঙ্ক্ষিত দায়। আর এই সম্পূর্ণ বাইরের একজন মানুষ ওর মেয়েকে কতটা আগলে রেখেছে। ওয়াজেদ পাশে তাকিয়ে স্নিগ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকার ইশারা করলো, যেন আয়াতের ঘুম ভেঙে না যায়। স্নিগ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফিসফিস করে বলল, ভেতরে আসুন স্নিগ্ধা, তবে একদম আওয়াজ করবেন না। ম্যাডাম মাত্র 15 মিনিট হলো গভীর ঘুমে তলিয়েছেন। স্নিগ্ধা হাসলো। এই মেয়েকে ঘুম পাড়ানো কত কষ্টের এটা তো সে জানেই। স্নিগ্ধা এগিয়ে এসে আয়াতকে ওয়াজেদের বুক থেকে নিজের কোলে তুলে নিল। মায়ের চিরচেনা সুবাস পেতেই আয়াত ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে উঠে স্নিগ্ধার গলার কাছে মুখটা গুজে দিল, তবে আর চোখ খুলল না। স্নিগ্ধা একটু ইতস্তত করে বলল, ও কি আপনাকে খুব বেশি জ্বালিয়েছে? ওয়াজেদ সোজা হয়ে বসে বলল, একদমই না, ও যথেষ্ট শান্ত। বাচ্চারা একটু আধটু দুষ্টুমি না করলে হয়। স্নিগ্ধা হাসলো। ওয়াজেদ আবার বলল, তো রুবি যা বোঝালো সব ক্লিয়ার? কাল থেকে কাজ শুরু করতে পারবেন? জি স্যার, পারবো। রুবি আপু খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন। আমি আজ রাতে ড্রাফটের কাজটা গুছিয়ে নেব, যাতে কালকের মধ্যে আপনাকে ফার্স্ট কপিটা দেখাতে পারি। গুড। কাজের কোয়ালিটির ব্যাপারে আমি নো কম্প্রোমাইজ। সিফাত নিশ্চয়ই আপনাকে বলেছে। তবে হ্যাঁ, আয়াতের জন্য যদি কোনো স্পেশাল ফ্লেক্সিবিলিটি লাগে আপনি অবশ্যই জানাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, আজ তাহলে আপনি আসতে পারেন। ওকে। স্নিগ্ধা সালাম দিয়ে বেরিয়ে এলো। আজকে তার একটা কাজ আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা সে করে তবেই বাসায় ফিরবে। এই ভেবে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল সে। চলবে।